ইনস্ট্রুমেন্ট সব ধুয়ে মানে জলে ধুয়ে দিয়ে কত লোকের হেপাটাইটিস এইডস হয়ে গেছে কেউ জানে। কার্পেট থেকে কিডনি তুলে নিয়েছে, কার্পেট থেকে লিভারের অর্ধেক কেটে নিয়েছে, ওইটা হচ্ছে সন্দীপ ঘোষ। ওর মতো একটা পাপ তো সারা পৃথিবীতে ওরকম ডাক্তার জন্মায় করছে। সুপ্রতিম সরকার, ওই লোকটা আমি দেখেছি, ও মাই গড। আর ওসি ছিল যে মাঝে সাসপেন্ড হয়েছিল, আবার পালিয়ে গিয়ে লুকিয়ে জানি না সুইসাইড করা উচিত, ঠুকে ঠুকে ছিঁড়ে ছিঁড়ে টিপে টিপে মেয়েটাকে মেরেছে। খবর ওদের তৈরি হয়ে গেছে, আমি পেরেক আর হাতুড়ি নিয়ে শুধু সাপ্লাই দিয়ে যাবো। মারবে তো শুভেন্দু কুমার একাই। আস্তে আস্তে খুনিদের নাম বেরোবে, যারা রয়েছে তারা আরামসে এই শেষ কয়েকদিন মদ ইত্যাদি যা যা করার ওরা করে নিক। খুনিগুলোর অবস্থা খারাপ না করে আমি তো ঘুমোতে পারবো না। ওরা বডিটা জ্বালিয়েছে। নির্মল ঘোষ টেনে নিয়ে গিয়ে মা বাবাকে শেষ আদরটা পর্যন্ত মেয়েটাকে করতে পারে। ডিফেন্ডে কি করতে ছিল? দিদি মোদি সেটিং, দিদি মোদি সেটিং। আর দিদিকে কিছুতেই ধরে না, তার কারণ ছিল রাজনৈতিক। কথা বলবো প্রখ্যাত চিকিৎসক ডক্টর রজত শুভ্র ব্যানার্জি। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? আপনিও তো বিদেশের মাটিতে অভয়ের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। আরো আগে থেকে যেদিন থেকে এটা শুরু হয়েছে সেদিন থেকে আমার জীবনটা এরকম যাচ্ছে, এরকম হয়ে গেছে। মানে রাইট অ্যাঙ্গেলস, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে ছিটকে গেছে বলবো, আমি বেঁচে আছি, আমিও স্বাভাবিকভাবে কথা বলতে পারি। এখন ওর সঙ্গে কাকিমা বললে তুমি, আমি তো ওকে বোন বানিয়ে নিয়েছি, ও আমার দাদা বানিয়ে নিয়েছে। তো আমাদের একটা অলরেডি সম্পর্ক হয়ে গেছে, পারিবারিক সম্পর্ক। ওর ধারণা ছিল ওর সঙ্গে কেউ নেই, আজকে ওর সঙ্গে প্রচুর লোক আছে, আমি তো আছি। এমএলএ টিকিট পাওয়ার জন্য আমি অনেকটা লড়াই করেছি বলবো না, আমি ওকে বুঝিয়েছি মাথা ঠান্ডা করে, দুপক্ষকে কানেক্ট করেছি। উনি রাজি ছিলেন, ও সে ক্ষমতা ছিল না, এমএলএ হওয়ার স্বপ্নটা দেখার ক্ষমতাও ছিল না, কিন্তু আমি ওকে রাজি করিয়েছি। আমি ওকে এক প্রকার ধাক্কা মেরে রাজি করিয়েছি যে মেয়ের বিচার পেতে গেলে এই পোস্টটা দরকার, ক্ষমতা ছাড়া কেউ কোনো কথা শুনবে। আমি নিতে পারছি না, আমার পাসপোর্টের অসুবিধা আছে বলে, আমি সিটিজেন, ওভারসিজ সিটিজেন বলে, যেহেতু আমি ব্রিটেনের নাগরিক, আমি এটা নিতে পারিনি। কিন্তু আমি এইটুকু ক্রেডিট আমি নিজেই নিজেকে দিচ্ছি যে আমি ওনাকে রাজি করেছিলাম এবং আমার এটা মিলে গেছে। দু চারজন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে তারাও বলেছিল একটা সিট যদি কেউ যেতে সেটা হচ্ছে রত্না দেবনা। তো রত্না দেবী আমার বোন, সে রাজি হলো। এক রাত্রে, বহু গভীর রাত্রে ফোন করলেন যে আমি পার্টি জয়েন করেছি, তার দুদিন বাদে ফোন করলেন আমি টিকিট পেয়েছি দাদা। সেইখান থেকে জার্নিটা শুরু, এবং যখনই টিকিট পেয়েছে আমি জানিয়েছি, এইটুকু বোঝা যায়। কারণ এমন কোনো অমানুষ এই পৃথিবীতে আছে কি যে ওকে ভোট দেবে না? আমার মনে হয় যে চোর জোচ্চোর যেগুলো খুনিগুলো, নির্মল ঘোষ, লাড্ডু ঘোষ, কি সব ফালতু নাম নিতে চাই না দুপুরবেলায়, ওদের বাড়ির লোকও আমার মনে হয় ওই মিছিলে বেরিয়ে রত্নাকেই ভোটটা দিয়েছে। সুইপিং মেজরিটি ও জিতেছে, শারদ মুখার্জি জিতেছে, যারা লড়াইয়ের মুখ। শুভেন্দুবাবুর কথাটা আপনার সবাই জানে, দু জায়গাতেই জিতেছে। কাজে এটা ওভারওয়েলমিং ভিক্টরি। এই ভিক্টরিতে আমি মানে খুশিতে বিহ্বল হয়ে পড়েছিলাম। তবে এখনো কাজ কিছুই সেরকম ভাবে শুরু হয়নি। যে সবে মানে কি বলবো, ওপেনিং ইনিংস, দু চারটে সিঙ্গেল নিচ্ছে, ব্যাটসম্যান এদিক ওদিক দেখছে, খেলা সবে মানে ফুটবল খেলা হলে 5 মিনিট খেলা গড়িয়েছে, আমরা এখন সব দেখছি। তো তার মধ্যে দুটো গোল এমনিই খেয়ে গেছে ওরা, কারণ ওইটা আসছিল। আরেকটা নামও বাদ করছে, সুপ্রতিম সরকার, ওই লোকটা আমি দেখেছি, ও মাই গড। আর ওসি ছিল যে মাঝে সাসপেন্ড হয়েছিল, আবার পালিয়ে গিয়ে লুকিয়ে জানি না সুইসাইড করা উচিত, করলে বেঁচে যাবে, ওইগুলো সব ধরা উচিত। সুপ্রতিম সরকারের নামটা এখনো দেখছি না। বাকি 3 দিন তো বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর ওই অভিষেক গুপ্তা। অভিষেক গুপ্তা তো আরো গুণী লোক, সবার টাকা দিচ্ছে, মানে ডেড বডিটা পাশে রয়েছে। জাস্ট ইমাজিন, একটা মেয়ের বাবা মা, ছত্রভঙ্গ, একমাত্র কন্যা, মৃত্যু হয়েছে যার দেহে প্রাণ নেই এবং জঘন্য ভাবে মৃত্যু হয়েছে। এমন নয় যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব কপাল খারাপ। এটা ঠুকে ঠুকে ছিঁড়ে ছিঁড়ে টিপে টিপে মেয়েটাকে মেরেছে। আমি কোনোদিনই ভুলিনি, এর শেষটা আমিও দেখবো। সাক্ষাতে মানে ফ্রেমের সামনে থাকি কি ফ্রেমের পিছনে থাকি, ডাজন্ট ম্যাটার, এটার বিচার আমি আমার দিক দিয়ে নেবো। আমার এখন কাজ হচ্ছে ওই মানে রামের সেতু বাধা হয়ে গেছে, আমি কাঠবিড়ালির মতো পাথর ফেলে যাবো, বা কবর ওদের তৈরি হয়ে গেছে, আমি পেরেক আর হাতুড়ি নিয়ে শুধু সাপ্লাই দিয়ে যাবো। মারবে তো শুভেন্দু কুমার একাই 100, উত্তম কুমার ছিল, এখন শুভেন্দু কুমার, ও একাই 100 মারবে। এবং বাকি সবাই, প্রত্যেকটা এমএলএ আমাদের পুরো ভালো গুড এমএলএ, তারা শিক্ষিত, তারা ভদ্রঘর থেকে এসছেন, তারা কথা বলেন, তারা মানুষের জন্য কাজ করে। প্রত্যেকটা এমএলএ, আমি কোনো নাম নিচ্ছি না, ও ভালো এ ভালো ও ভালো, লেড বাই শুভেন্দু কুমার বা উত্তম কুমার, বাকি বেঙ্গল ইন্ডাস্ট্রিও ভালো ছিল। তো গোলের পর গোল হবে, এই 3টেকে এখন ধরেছে। আস্তে আস্তে খুনিদের নাম বেরোবে, যারা রয়েছে তারা আরামসে এই শেষ কয়েকদিন মদ ইত্যাদি যা যা করার ওরা করে নিক।
চিকেন চাপ টাপ যা খাবার খেয়ে নিক, কি বিরিয়ানি যা খাবার খেয়ে নিক, হালাল বিরিয়ানি ফিরিয়ে খেয়ে নিক, এরপরে তো একদম জেলের লপসি ভাত খেতে হবে, চেষ্টা করবো মাছটাও না দিতে, ডাল ভাত যাতে তাদের সাপ্লাই হয়। এখন অনেক ক্ষোভ জমেছিল, এই ক্ষোভটা সবে মানুষ বের করতে পেরেছে, বুকের বোঝা হালকা হয়েছে। কালকে রাত্রে আমি বোনের সঙ্গে কথা বলেছি, ওকে আমি এক প্রকার বকাই দিলাম একটু ঘুমানোর জন্য, শরীরটা খুব খারাপ, মানুষ হয়তো বুঝতে পারছে না, মানুষ ওকে টায়ার্ড দেখছে, কিন্তু আমার মেডিকেল ইনটিউশন বলছে শি ইজ নট ওয়েল, ওকে ঠিক করতে হবে। আমি বলেছি ওর কাছে যারা থাকে তাদের একটুখানি থরো চেক আপ করে ওকে একটা বুস্ট আপ করতে। ঘুম হচ্ছে না, স্লিপ ডিপ্রিভেশন একটা ভীষণ বড় অসুখ, এটা লোকে বুঝতে পারে না। যারা এমনি বাই নেচার কম ঘুমোয়, ওটা অনেক লোক আছে পৃথিবীতে যারা সাংঘাতিক লোক, তার 3-4 ঘন্টা ঘুমোয়, এরকম লোক আছে। নেপোলিয়ান নাকি 3 ঘন্টা ঘোড়ায় ঘুমোয়, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু সাধারণ মানুষের পক্ষে 7 ঘন্টা ঘুম দরকার। আমার মনে হয় না আনডিস্টার্ব স্লিপ বিগত 6 মাসে হয়েছে বলে। আর যেদিন থেকে ইলেকশন ক্যাম্পেইনে নেমেছেন সেদিন থেকে তো প্রোফাইল হাই হয়ে গেছে, ঘুম হয়নি, ওর ঘুমানো দরকার। কালকেও কথা বলেছি, কিন্তু ওর কথায় গলাটা একটু অন্যরকম ছিল। ভিডিওতে ক্লিপস মিডিয়াতে তোমাদের যেটুকু দেখেছি সেটুকু শি ইজ লুকিং বেটার, কিন্তু ওর ভিতরে একটা সাংঘাতিক ক্লান্তি রয়েছে। ওকে এক্ষুনি কয়েকদিন অন্তত ভালোভাবে ঘুমোতে হবে, তারপরে আমরা নতুন এনার্জি নিয়ে চাঙ্গা হয়ে এই লড়াইটাতে নামবো। খুনিগুলোর অবস্থা খারাপ না করে আমি তো ঘুমোতে পারবো না, ওরা ঘুমোতে পারবে। স্যার, একটা কথা আমার আমার মনে পড়ছে এই মুহূর্তে, বিনীত গোয়েল প্রসঙ্গে। বিনীত গোয়েলের সেই দিনকার যে অ্যাক্টিভিটিস যেগুলো ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কালকে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আপনি ঘুমের প্রসঙ্গ বলছিলেন না, তো আমার সেই প্রসঙ্গে এখন এই কথাটা ও তো অন্য কারণে ঘুমোতে পারবে। হ্যাঁ, আমি ও তো খুনি পক্ষ, আমরা ঘুমোতে পারিনি, আমরা উই আর রেসিপিয়েন্ট, তোমার অন্যায়টা আমরা খেয়েছি। আর ও তো খুনি পক্ষ, ওই মহিলার হাতে রক্ত আছে। মমতাজ বেগম ও মানে কবরে মাটির তলায় যাবে না চিতায় উঠবে জানি না, সেটা শেষ ইচ্ছা কি। আমি হলে তো বলবো ওকে কবর দাও, কারণ ও তো কালমা পড়া একটা বোরখা পড়া বেগম, কাজে দুর্গাপুজো মা কালী আমাদের ঠাকুরের কোনো কৃপা পাওয়ার অধিকার নেই, কবরে মাটির তলাতেই ও যাওয়া উচিত। ওর তো হয়ে এসছে, ও বুঝতে পেরেছে ও কি ভুল করেছে। সেই রাত্রে ও 2:30-3টে অব্দি ক্লেম করছে আমি ফোনে ছিলাম। কি করছিল? শর্ট আউট করছিল, বডিটা জ্বালিয়েছে। নির্মল ঘোষ টেনে নিয়ে গিয়ে মা বাবাকে শেষ আদরটা পর্যন্ত মেয়েটাকে করতে পারেনি। ছেড়ে দেবো, আর কেউ ছাড়লে আমি ছাড়বো না। শুভ্র ব্যানার্জি যখন বহিরাগত হয়ে ঢুকেছে এই দেশে, আমি তো বহিরাগত হয়ে ওরা ও বাঁচতে পারবে না, সব কটাকে টেনে বের করবো। আর তাছাড়া আমাদের ফুল টিম খেলবে, বিজেপির পুরো সাংসদরা খেলবে, 260 জন এমএলএ আমাদের, প্রত্যেকে স্ট্রং। আর এই কেসটাতে সবাই এটার সঙ্গে। এই কেসে একজনও বিরোধী পার্টি নেই, তো পাপি তৃণমূল ছাড়া, কিছু পাপি সিপিএম ছাড়া, এই সেকু মাকু ছাড়া কিছু পাপি লোক তো পৃথিবীতে থাকে, ওই কিছু পাপি ছাড়া, পরম পাপি ধর্মের পথে যারা হাঁটেনি তারা ছাড়া এর বিরুদ্ধে কেউ নেই। কিছু লোক তো ওই মাকেও বলেছিল যে টাকার বিরুদ্ধে মেয়েকে কি চিন্তাধারা, যার মেয়েটা কোল থেকে ছিটকে বেরিয়ে গেল তাকে বলছে সে টাকার বিরুদ্ধে রাজনীতিতে গেছে। আমি শুধু তাদের বলবো কি, ভাই আপনাদের বাবা মা ঠিক আছে তো? ঠিক জায়গায় জন্ম হয়েছিল, নাকি ভুল সময় ভুল মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগে জন্ম হয়েছিল? এটাই বলবো, আর কিছু বলার নেই। স্যার, যেটা বলার, মানুষের এখন একটাই প্রশ্ন, এই 3জন আইপিএস সাসপেন্ড হওয়ার পর যে মাস্টার মাইন্ড কবে অ্যারেস্ট হবে? হবে, ঠিক হবে, একটু টাইম লাগবে। কারণ বিগত 1 বছর ধরে আমাকে বন্ধু বান্ধব ফ্যামিলি লেভেলে লড়তে হয়েছে একটা জিনিস ডিফেন্ড করতে হয়েছে। ডিফেন্ডটা কি করতে হয়েছিল? দিদি মোদি সেটিং। দিদি মোদি সেটিং, আর দিদিকে কিছুতেই ধরে না, তার কারণ ছিল রাজনৈতিক ম্যাচুরিটিটা আসলে। এখন যেমন আমি পলিটিক্যালি একটু ম্যাচিউর করেছি, আগে যেমন জিরো ছিলাম, আমি বুঝতে পারতাম না জিনিসটা, এখন বুঝতে পারছি। সেটিং না, মোদি সাহেব ওয়াজ ওয়েটিং ফর দ্য টাইমিং। অনেক সময় হয় না দুমদাম ছক্কা মেরে আমাকে জিতে যায়, কিন্তু এই ম্যাচটা দুমদাম ছক্কা মেরে যেতাম না, এটা ধরে খেলা। ফুটবল যদি হয় ধরে স্ট্র্যাটেজিক্যালি একটা গোল দিয়ে জার্মানির টেকনিক। মোদিজি মাস্টার মাইন্ডেড পলিটিশিয়ান, একটা টপ লেভেল পলিটিশিয়ান। অমিত শাহজি টপ লেভেল পলিটিশিয়ান, এতে কোনো সন্দেহ নেই। ওরা সারা পৃথিবীর সঙ্গে লড়ে বেড়ায়, খেলে বেড়ায়। ওরা প্ল্যান করে এটাকে টাইমিংটা করেছিল। সবসময় একটা সাফারিং হয় না, 14 বছর বনবাস, তারপরে রামের রাজত্বে ফেরা, 14 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, তারপরে পাণ্ডবদের যুদ্ধ জয়। তার কিছু খেসারত আছে, সেই খেসারত দিয়েছি। অভিমন্যু মারা গেল, আমাদের চন্দ্র মারা গেল, তার আগে অনেক অসংখ্য শহীদ হয়েছে, তাদের নাম জানা নেই কুরুক্ষেত্রে, সেটা হয়েছে। কিন্তু আলটিমেটলি একটা টাইমিং লাগে।
এই টাইমিংটা যেমন এক্ষুনি সবাই প্রচন্ড রেস্টলেস, কবে ওই ছোকরাটার নাম নিতে ইচ্ছে করে না, দুপুরবেলায় একটু করে খেতে বসবো তো ভাতের হাঁড়ি ফাড়ি ফেটে যায় আপ নাম দিলে। তো ওই ছোকরা অ্যারেস্ট তো হবেই। ওকে পুলিশ দিয়ে কর্ডন করে রাখা হয়েছে কেন? প্রথমে তুলে নিয়েছিল, ওটা একটা ভুল ছিল, কারণ লোক জনরোষে যদি মরে যেত তখন ওরা আবার বলতো এই দেখো আমার নিরীহ ছেলেটাকে, কি ভালো ছেলে, ও দুটো ছেলে মেয়ে দুটো ব্যবসা করে খেত, ও ও ওকে লোকে মেরে দিয়েছে। সেটা ভালো করেছে, পুলিশ পাঠিয়ে দিয়েছে, ওকে প্রোটেকশনে রাখা হয়েছে, কারণ ওকে আইনের হাত দিয়ে ওর শাস্তি দেওয়া, আজ বা কাল গ্রেফতার হবে। হাজার হাজার কেলেঙ্কারি কীর্তি, মানে লিস্ট আর কি, একটা বইয়ের মতো লিস্ট আছে, কোনটা দিয়ে বাঁচবে? একটা ভুল হলে বাঁচা যায়। আচ্ছা তুমি একটা আমার ঘরে কাপ ভাঙলে বেঁচে গেলে, দুটো গ্লাস ভাঙলে বেঁচে গেলে, আমার ঘরে আগুন লাগালে তুমি বাঁচতে পারবে, ওই পাপ তোমাকে গ্রাস করবেই। ও গ্রেফতার হবে। আর মমতাজ বেগমের কি হবে আমার ভাবতেও খারাপ লাগে। ও তো গ্রেফতারি এমনি কপালে রয়েছে, বহু জায়গায় আইন এমন ভাবে লঙ্ঘন করেছেন, দুদিনের জন্য তো জেলে যাওয়াই উচিত, তারপরে হয়তো বেল দেবে। কিন্তু এখন বেল পাওয়া মুশকিল হবে, কারণ কপিল সিবাল টিপল পয়সা বন্ধ হয়ে গেছে, আর ভিগিরি পয়সা দেবে করতে, ভিগিরির কেস ওরা লড়ে, ওরা 25 লাখ টাকা না 20 লাখ টাকা দিনে নিয়ে লড়ে, তো কোনো ভিগিরি দিকে সাপোর্ট না করবে। আর ইন্টারন্যাশনাল ইনপুট থাকলে অনেক সময় খুনে গুন্ডার পেছনে ওরা দাঁড়ায়, যেমন কাসাবের হয়ে লড়েছিল ইন্ডিয়ার বহু আইনজীবী, তারা মোটা পয়সা পেয়েছিল তাদের হিউম্যান রাইটস থেকে ইন্টারন্যাশনাল ফান্ডিং ছিল বলে। এটা তো টাকায় ফান্ডিং। এখন কালীঘাটে ভিগিরির অবস্থা হয়ে গেছে, ও ভিক্ষা করে খাবে কদিন বাদে, এমনিতেই কপিল সিবালের টাকা দিতে হবে না, দিতে পারবে না, কাজে হাজতবাস প্রায় নিশ্চিত। আর বলতে পারবো না পলিটিক্সে যে কি কোথা দিয়ে হয়, এখন অব্দি মনে হচ্ছে এড়াতে পারবে না, শাস্তি মাথায় ঝুলছে, এটা শুধু সময়ের অপেক্ষা, কখন দড়িটা কাটে খাড়াটা ঘাড়ে পড়ে। কিছু কিছু বাম নেতৃত্ব এবং কয়েকজন তৃণমূল নেতৃত্ব তারা একটা কথা বলছেন যে যেহেতু আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় যখন আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কোথাও সমর্থন তারা পেয়েছিল, যার ফলে আজকের দিনে বিজেপি এই জায়গাটা তৈরি করতে পেরেছে। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা সংবেদনশীলতা রয়েছে। আপনি একটু আগে খুব সুন্দরভাবে যে সেটিং এর কথা বললেন সেটাকে আপনি নিজেই ভাঙলেন পলিটিক্যাল ম্যাচুরিটি। আমি আপনার কাছে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করব, যেহেতু আরএসএস এর প্রসঙ্গ আসছে বা বিজেপির প্রসঙ্গ আসছে, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংবেদনশীলতা এই গ্রেফতারিটাকে আটকে দিতে পারে? ছিল কিনা জানি না, আজ নেই, এটা হতে পারে না। আরএসএস যদি যা দেখাচ্ছে তাহলে বুঝবো আরএসএস আরো জঘন্যতম অপরাধের অপরাধী। যদি আরএসএস এর কোনো সংবেদনশীলতা ওই মহিলার প্রতি থাকার কথা নয়, তারা হিন্দু, তারা সনাতনী, তারা সংঘবদ্ধ, তারা একটা ডিসিপ্লিন সেট এবং রাষ্ট্রবাদী বলে মনে করে, তারা পুরো ফেক। আরএসএস এর কি করে আসবে, কি করে আরএসএস এর ওইটা আসবে? মোদিজির কি করে মমতার উপর দুর্বলতা থাকবে? আগে একটা ছেড়ে দিতেন, কারণ মমতা হচ্ছে অত্যন্ত নোংরা দূষিত একটা বিষ। অনেক সময় দেখবে সব সাপকে মারতে বেরোয় না, সাপকে ছেড়ে দেয়, বা চলে গেলে বেঁচে যায়, কেউ সাপ চলে গেলে বেঁচে যায়। খুব কম লোকই আছে যে পিছনে চেজ করে সাপটাকে গিয়ে মেরে আসলো, না মানে না, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় মারা হবে। ওইটাই ওনারা করছিলেন, সবাই তাই করে, আরএসএস ও তাই করছিল, ছোড় দিজিয়ে। এরা ভদ্রলোক, আমি এদের সঙ্গে মিশে দেখেছি, এরা ভদ্রলোক, ছোড় দিজিয়ে কিয়া করে। এখন ব্যাপারটা হচ্ছে যে নোংরা সে নোংরামি করে যাবে, যে ভদ্রলোক তার একটু অসুবিধা হবে। কেন আমার সারা গায়ে যদি কাদা থাকে, আমি চুরি করে পালাচ্ছি, আপনার ধরতে একটা বাধা লাগে, লোকটা সারা গায়ে কাদা, পরিষ্কার হলে হয়তো আপনি আপনার হাতটা চেপে ধরলেন, এইটা এত নোংরা না, এটাতে হাত দিতে চাইতো না, কিন্তু এটা দেশের বিরুদ্ধে গিয়ে ও নিজের পায়ে কোপটা মারলো। এবং সবচেয়ে বড় কথা আমি আবার মনে করিয়ে দিতে চাই, চন্দ্রকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে হারার পরেও, আমার মনে হয় না শুভেন্দুবাবু ভুলেছে। আমি তো ভুলিনি, আর শুভেন্দুবাবু ভুলতে পারেন না। ও যদি ভুলেও যায়, আমি ঘুমের মধ্যে গিয়ে ওকে ধাক্কা মেরে তুলে দেবো, যে মশাই কি হলো বুঝতে পারছেন, চন্দ্রের ছবিটা দেখো, দেখি কি চন্দ্র অ্যাকশনটা মনে নেবো, এবং ওটা দিয়ে লোকে শিখবে। আর অভয়ার কেসটা তো উঠেই গেছে, ওইটাও প্রত্যেকটা দোষীকে এনে শাস্তি দেওয়া হবে, এক্সাম্পলারি শাস্তি দেওয়া হবে। একটু বাধা আছে, কারণ বাম অতিবাম ওগুলো আছে, ওগুলো হচ্ছে কি দুনিয়ার আরেকটা জঞ্জাল, ওই জঞ্জালের জন্য আরেকটা জঞ্জালের পাইপ বলতে পারে, জঞ্জালগুলোর বই যাবে আর ওরা পাইপ হয়ে সেটাকে প্রোটেকশন করে। তখন কেউ কথা বলতেও ইচ্ছে করে না, কিন্তু বলতেই হয়, আমাদের মধ্যে ওরা রয়েছে, একদিন নিশ্চয়ই ওদের
শুভ বুদ্ধি উঠবে যখন বুঝবে যে না আমার বাবা বা ঘোষ বোস চ্যাটার্জি এরাই আমার বাবা মা, চিনিন চাউমিনের অরিজিন আমাদের নই, দেখিয়ে নি যে দেশটা ভিয়েতনামের জন্য জানলো কি হবে, এগুলো বুঝবে একটা। আর ওদের জন্য একটা জিনিস খুব বোঝা উচিত, সারা পৃথিবীতে কোনো লেফটিস্ট নেই। সারা পৃথিবীতে যা ছিল, রাশিয়া টাশিয়া যুগোস্লাভিয়া বলে একটা দেশ ছিল, উঠে গেছে। রাশিয়া ছিল, চায়না কখনোই লেফটিস্ট নয়, দে আর হার্ডকোর ক্যাপিটালিস্ট। কাজে লেফটিস্ট বলে ব্যাপারটা নেই। ইংল্যান্ডে দু চারটে এখন কিরণ স্টারমার ফার্মার দেশটাকে আবার কি হাল করলো কে জানে। কিন্তু এই যে লেফটিস্ট ব্যাপারটা যে বাম অতিবাম নকশালাই তো কোথাও নেই, নকশাল করলে তো ডান্ডা খাবে, তাই না? ইংল্যান্ডে তো আর নকশাল হতে পারবে না, গোপনে হবে, ধরা পড়লে দুঃখ আছে। এইখানেও আমাদের ওটা করতে হবে, বাম অতিবাম গুলোকে আটকাতে হবে। যদি না ওদের শুভবুদ্ধি, আর শুভবুদ্ধি হবে না, ওই যে বললাম ভুল সময় ভুল জায়গায় ভুল গ্রহ নক্ষত্রের চক্রান্তে জন্ম হয়ে গেছে, সেখানে তো আর কি করে বদলাবে? তারা তো আর বেদ বেদান্ত উপনিষদ তাদের শরীরেও ঢুকবে না, রামায়ণ মহাভারত বুঝতে পারবে না, আর গীতা তো তাদের ইলেকট্রিক শকের মতো লাগবে। এই যে হাসপাতালগুলোতে মারাত্মক দালাল চক্র, এবং আমরা সেই সময় মানে অভয়ের মৃত্যু যখন রহস্যের প্রত্যেকে কিনারা করতে চাইছে নিজের নিজের মতো করে, কিছু কিছু তথ্য আমাদের কাছে উঠে এসেছিল, যার মধ্যে একটা বিরাট জায়গা ছিল স্বাস্থ্য দুর্নীতি। এই স্বাস্থ্য দুর্নীতি প্রত্যেকটা হাসপাতালে ছিল, মৃতদেহের সঙ্গে ছিল, এবং মানে কোন ক্ষেত্রে না ছিল, মানে আপনি তো চিকিৎসক, আপনি আমার থেকে আরো বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। ভাবতে পারি যে অত নিচে লোকে নামতে পারে, একটু ঘুষ নেয়, একটু দালাল চক্র, একটা বেড পাইয়ে দিচ্ছে, একটু পয়সা মেরে দিল, সেই অব্দিও ভাবা যায়। তারপর ওরা যে ইনস্ট্রুমেন্ট সব ধুয়ে, মানে জলে ধুয়ে দিয়ে কত লোকের হেপাটাইটিস এইডস হয়ে গেছে কেউ জানে না। কন্টামিনেটেড ইনস্ট্রুমেন্টস, কন্টামিনেটেড জিনিস রিইউজ, যেটা একদম ডিসপোজেবল সেটা রিইউজ করেছে। কার্পেট থেকে কিডনি তুলে নিয়েছে, কার্পেট থেকে লিভারের অর্ধেক কেটে নিয়েছে, কার রেটিনা তুলে নিয়েছে, কেউ তো জানে না। একটা অবতারের উল্টো কিছু হয় কিনা জানি না, আমাদের শাস্ত্রে অবতারের কিছু আছে, মানে পাপের শেষ, সেটা সন্দীপ ঘোষ। বিষ্ণু অবতার হয়, শিবের অবতার হয়, ধর্মাবতার হয়, ওইটা হচ্ছে সন্দীপ ঘোষ। ওর মতো একটা পাপ তো সারা পৃথিবীতে ওরকম ডাক্তার জন্মায়নি। তা ও তো কি না করেছে, ও স্বভাব চরিত্র এবং কিভাবে পেশেন্টদের দেখেছে, কিভাবে নষ্ট করে দিয়েছে। হসপিটাল বলে বেসিক্যালি কিছু নেই, কতগুলো ভাঙা ট্রলি ঘাট 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 করতে করতে যাচ্ছে, চাকা নেই, বিড়ালও দিক দিয়ে যাচ্ছে, কুকুরও দিক দিয়ে যাচ্ছে। এদের একটা এমএলএ কুকুরকে নিয়ে ডায়ালিসিস করতে হয়েছিল পিজিতে। আমার এক ব্যাচমেট সেটা মানে একটুখানি কন্টেস্ট করায়, তাকে কেরিয়ার স্যাক্রিফাইস করতে হয়েছে, পাঠিয়ে পাঠিয়ে এদিক ওদিক পাঠিয়ে তার মোটামুটি তার ডাক্তারি জীবনটা খতম করেনি, কিন্তু ওটা মানে খুব শক্ত করে দিয়েছে। বিভীষিকাময় একটা ডাক্তারি জীবন করে দিয়েছে। শুধু কি বলেছিল, কুকুরটাকে হসপিটালে, মানুষের হসপিটালে কুকুর কি করে ডায়ালিসিস দেয়। এখন আমার কুকুর আমার সঙ্গে খাটে শুয়ে থাকে, আমার সঙ্গে যখন আমি খাই ওর সঙ্গে সঙ্গে পাশ থেকে থেকে খায়, কিন্তু সেটা তো পেশেন্টের জন্য হতে পারে না। সেটা তো আপনার থালায় তো আমার কুকুরটা মুখ দিতে পারে না, আপনার বাড়িতে গিয়ে আপনার বিছানায় ওটা শুতে পারে না, সেটা নিয়ম না, উচিত নয়। তো ওরা ডায়ালিসিস করতে হয়েছিল, নামটা খুঁজে বের করো, আমি বলতে চাই না, যদি ভুল হয়ে যায় সেটা মুশকিল, কিন্তু আমি জানি কে করেছিল। হ্যাঁ, সে লোকটা এখনো বেঁচে আছে, আমার ভোটে দাঁড়িয়েছিল, নির্লজ্জ, জুতো খেয়েছে, চলে গেছে, ওটা ডাক্তার। ওকে দেখা হলে আমি না পা থেকে একটা খরম খুলে গেলাম। নোংরা একদম, মানে কুলাঙ্গার যাকে বলে, কুলাঙ্গারের শেষ নেই। পিজি হসপিটাল শেষ, আরজিকর শেষ, এনআরএস শেষ, ওগুলো আমাদের সুন্দর জায়গা ছিল। মেডিকেল কলেজে আমরা চল আজকে মেডিকেল কলেজে আড্ডা হবে, মেডিকেল কলেজ থেকে যায় এনআরএস এর ছাতে আড্ডা হবে, পুকুর পাড়ে আড্ডা হবে, খাল পাড়ে চলো আরজিকর ওখানে গিয়ে আড্ডা হবে। এই যে আমাদের স্বাভাবিক মেলামেশা, পেশেন্ট ভর্তি করা, তখন এগুলো ভাবিনি। কিন্তু আমার একটা পেশেন্ট ভর্তি করতে হবে, পেশেন্টটা খুব খারাপ, দাদাকে গিয়ে বললাম যে দাদা এটা পেশেন্ট, এটা ভর্তি করতে হবে, আর স্যারের পারমিশন নিয়ে স্যারের কাছে চলে গেলাম। স্যার বললেন হ্যাঁ হ্যাঁ অ্যাডমিশন, বেড দিয়ে দাও, হয়ে গেল। এর বাইরে কোনোদিন তো মানে এক কাপ চা খাওয়াও ভাই তবে তোমার পেশেন্টকে তুলবো, এরকম তো সিচুয়েশন ছিল না, আমার সময় অব্দি ছিল না, গ্যারান্টি দিয়ে বলছি। আমি 1990s-এ এনআরএস ছেড়ে বেরিয়ে এসএসকেএম এসেছি। এসএসকেএম-এ ভেন্টিলেটরে রাখতো 4-5টা ভেন্টিলেটরের বেড, কিন্তু সেই বেডটা খুব যে যোগ্য সেই পেশেন্টটা পেতে এমন কখনো মনে হয়নি যে ঘোড়া টপকে হয়ে গেল। হ্যাঁ, উডবান ওয়ার্ডটা ছিল, কিছু ভিআইপি অলওয়েজ উডবান ওয়ার্ডে ভর্তি হতো, কিন্তু দালাল ছাড়া ভর্তি হবে না। প্রত্যেকের গরিব মানুষ ঘটি বাটি বিক্রি করে কোন রকমে কলকাতায় এসছে প্রিয়জনটাকে বাঁচাবে বলে, তার উপর তার দাম হচ্ছে দালালকে 10,000-20,000 টাকা দাও, তাহলে বেড, সেই বেড পেলেও তো চিকিৎসা হয়ে বাঁচবে কিনা কোনো সন্দেহ নেই। তারা তো গরিব মানুষ, তারা বিচারা বোঝে না, তারা ঘড়ি খুলে আংটি খুলে কোন রকমে দিয়ে আমাকে বাঁচান ডাক্তার বলে গাছের তলায় পড়ে আছে, কিভাবে লোকগুলো শুয়ে আছে,
বন্ধুবাবু খুব ভালো কাজ করেছে। আমি দেখলাম আমাদের শারদা তো ওর সঙ্গে গেল, সঙ্গে সৌমিত্র খানও ছিলেন। এরা ডাক্তার, দেল গেট সাম জাস্টিস। শারদা কিছুদিন বিদেশেও কাজ করেছে, খুব পরিচ্ছন্ন ছেলে, পুরো জ্ঞানওয়ালা ছেলে, পণ্ডিত লোক, সঙ্গের সঙ্গে অনেক হয়েছে, ধর্মবোধ তার প্রবল। শারদাকে আমি খুব ভালোবাসি, আমাকে বলে আমি শারদা বলি। তো আমার মনে হয় ও হিল ডু গুড জাস্টিস এবং জিনিসটা ফিরিয়ে আনবে। আর যদি কখনো একসঙ্গে প্রয়োজনে কাজ করার দরকার হয় করবো, শারদাদের সঙ্গে বেরোবো গাড়িতে। আমি ওকে অ্যাকচুয়ালি টেক্সটও করেছি, দরকার পড়লে ডাকিস কিন্তু ভাই, আছে ওই বলে রেখেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি